আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সরকারি মুজিব কলেজের ছাত্রছাত্রীদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে প্রত্যাশা সকলকে ভালো থাকার। আমি নাসিমা আক্তার, সরকারি মুজিব কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। আমি আজ তোমাদের উদ্দেশ্যে ভূগোল প্রথম পত্র থেকে একটি ক্লাস নেব। অধ্যায় হচ্ছে দ্বিতীয়। আমি এর আগেও মালভূমি যে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে মালভূমি। এখান থেকে আমি গত ক্লাসে তোমাদের আরো দুটো ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে মালভূমি কাকে বলে, মালভূমি বৈশিষ্ট্য কি, মালভূমি সৃষ্টির যে প্রধান কারণ এবং অন্যান্য কারণগুলো নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী যে আরেকটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে মালভূমির শ্রেণী বিভাগ। মালভূমিকে যে 5টি শ্রেণীতে বিভক্ত করেছি সেগুলো, সেখান থেকে আমি দুটো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করব সেই শ্রেণী বিভাগে। একটি হচ্ছে ক্ষয়জাত ব্যবিচ্ছিন্ন, আরেকটা হচ্ছে তির্যক মালভূমি। তো আমরা আলোচনায় আসি যে এই যে ক্ষয়জাত মালভূমি, অর্থাৎ ক্ষয়জাত মালভূমিটা কি বা ক্ষয়জাত মালভূমিটা কিভাবে সৃষ্টি হয়। তো আমরা এটা আলোচনা করার পূর্বে আরেকটু ভালো করে একটু খেয়াল করে একটা সুন্দর করে চিত্র আঁকার চেষ্টা করি, যে চিত্রটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ক্ষয়জাত মালভূমিটা কিরকম করে তৈরি হচ্ছে। দেখো এখান থেকে এতটুকু, এখন এটা হচ্ছে আমাদের প্রথম যে উচ্চতাটা ছিল, এটা এটা হচ্ছে প্রথম যে মালভূমিটা তৈরি হয়েছিল, উচ্চতাটা এতটুকু ধরো কোনো একটি উচ্চ ভূমি, সেটা তো মালভূমি। তারপর কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো পার্বত্য অঞ্চলে কিংবা পূর্বে অবস্থিত কোনো বিশাল একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডটা কি হচ্ছে, নদী, হিমবাহ, বরফ গলা পানি, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হতে হতে কি করছে, এই পর্যায়ে যখন মানে এটা একদম ক্ষয় হয়ে গিয়েছে, ক্ষয় হওয়ার পরে এই পর্যায়ে একটা এসে মালভূমির সৃষ্টি হয়েছে, তখন তাকে কি বলবো, ক্ষয়জাত মালভূমি। এটা পূর্বে অবস্থিত ছিল একটি ভূখণ্ড, অতটা উচ্চতা। এখন এই উচ্চতা থেকে এটা ক্ষয়প্রাপ্ত হতে হতে তখন এই পর্যায়ে এসে এই মালভূমিটা সৃষ্টি হয়েছে। তো এটা কিভাবে হচ্ছে, এই যে ক্ষয়জাত প্রক্রিয়ার মাধ্যমে। তখন একে আমরা কি বলবো, ক্ষয়জাত মালভূমি। চিত্র ক্ষয়জাত ক্ষয়জাত মালভূমি। এখন এই যে ক্ষয়জাত মালভূমি, এই ক্ষয়জাত মালভূমিগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেমন উদাহরণ হিসেবে আমি লিখে দেই, তোমরা একটু খেয়াল করবে। উদাহরণ হিসেবে বলছি যে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের একটা মালভূমি, তারপরে হচ্ছে সৌদি আরবের মালভূমি, তারপরে হচ্ছে সাইবেরিয়ার পূর্ব মালভূমি এবং আফ্রিকার দক্ষিণ মালভূমি। এই তো, তাহলে এই যে ক্ষয়জাত মালভূমি, এই ক্ষয়জাত মালভূমিটা কিভাবে সৃষ্টি হলো আমরা দেখলাম, চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর উদাহরণস্বরূপ, অর্থাৎ এই ধরনের মালভূমিগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, যেমন দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি এবং আফ্রিকার দক্ষিণ মালভূমিগুলো এই ক্ষয়প্রাপ্ত প্রাচীন কোনো ভূখণ্ড
বা কোনো পার্বত্য অঞ্চল যখন এই যে উঁচু পাহাড়গুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে যে এই ধরনের আকৃতি তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ক্ষয়জাত মালভূমি। সেগুলো কোনগুলো? এই যে দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি এবং আফ্রিকার দক্ষিণ মালভূমি। দেখো এখানে এই যে উদাহরণ, এগুলো যদি দিয়ে দেয়, তোমরা একটু খেয়াল করো ভালো করে, যে ধরো নৈর্ব্যক্তিক কোশ্চেন আসলো, তখন যদি বলে যে দক্ষিণ ভারতের মালভূমি, এটা কি ধরনের মালভূমি? এখন তোমরা যদি এই চিত্র সহকারে সুন্দর করে উদাহরণ সহ পড়ো, তবে অবশ্যই বুঝতে পারবে যে এটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। একই রকম সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি এবং আফ্রিকার দক্ষিণ মালভূমি, এগুলা কি ধরনের মালভূমি? আমরা যদি ভালো করে বুঝতে পারি এবং পড়তে পারি, তাহলে আমরা সবাই জানবো যে এটা হচ্ছে ক্ষয়জাত মালভূমির উদাহরণ। এরপরে আমরা আসি, দেখো যে ব্যবচ্ছিন্ন মালভূমি, এটা কিরকম? ব্যবচ্ছিন্ন মালভূমিটা হচ্ছে, আমরা একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আমি কিন্তু বেশিরভাগ ক্লাসে তোমাদের অনেক চিত্র এঁকে ক্লাস নেই, তোমরা একটু চিত্রগুলো ভালো করে একটু খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে যে এগুলা কি ধরনের চিত্র। এঁকেই সুন্দর করে বাসায় পড়াশোনা করবে, তবে ভালো করে বুঝতে পারবে। দেখো এগুলো হচ্ছে চিত্র, আমরা লিখে নেই। চিত্র আঁকলে আমরা অবশ্যই নিচে লিখবো, প্রত্যেকটা চিত্রের নাম আমরা সাথে সাথে লিখে দিব। ব্যবচ্ছিন্ন মালভূমি। এখন এই মালভূমিটা কিভাবে তৈরি হলো? আমরা জানি যে মালভূমি বিভিন্ন প্রকার শিলার উপাদানে গঠিত, কিন্তু এই যে মালভূমি বা পর্বত যাই হোক না কেন, যে বিভিন্ন ধরনের শিলার সমন্বয়ে গঠিত, কিন্তু প্রত্যেকটা শিলাই কিন্তু একই রকম নয়। কোনো কোনো শিলা দেখা যায় কোথাও কঠিন, আবার কোথাও দেখা যায় হচ্ছে নরম। তো এই যে মালভূমির যে শিলাগুলো কোথাও কঠিন আছে, কোথাও নরম আছে। তো এই যে কঠিন শিলাগুলো যখন কোন নদী, হিমবাহ, বরফ গলা পানি যদি এই মালভূমির উপর দিয়ে যদি প্রভাবিত হয়, তখন কি হচ্ছে? তখন দেখা যায় যে এই মালভূমির মধ্যে যে বিভিন্ন ধরনের শিলা আছে কঠিন এবং নরম, তখন ওই কঠিন শিলাগুলো ক্ষয়প্রাপ্ত কম হয়, কিন্তু নরম যে শিলাগুলো সেগুলো সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তখন দেখা যায় যে এই নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে এই যে বিস্তীর্ণ যে মালভূমি এলাকা, তখন ছোট ছোট নদী উপত্যকা দ্বারা কি হচ্ছে? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে নদী উপত্যকা, এগুলো ছোট ছোট নদী উপত্যকা দ্বারা এগুলা কি হচ্ছে? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন এই ধরনের মালভূমিকে কি বলা হচ্ছে? এই ধরনের মালভূমিকে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে জানলাম। এখন আসো যে এই ব্যবচ্ছিন্ন মালভূমিগুলোর উদাহরণ কিরকম হতে পারে। তো আমরা উদাহরণগুলো সুন্দর মতো লিখে দিচ্ছি, যে যুক্তরাজ্যে স্কটল্যান্ড ও ওয়েলস উচ্চভূমি এবং ভারতের কর্ণাটক মালভূমি। তাহলে আমরা উদাহরণ কি হিসেবে লিখলাম? ব্যবচ্ছিন্ন মালভূমি। যে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণগুলো হচ্ছে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলস উচ্চভূমি এবং ভারতের কর্ণাটক মালভূমি হচ্ছে এই ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। অর্থাৎ এই যে মালভূমিগুলো, এগুলো কিভাবে তৈরি হয়েছে? ঠিক ব্যবচ্ছিন্ন মালভূমি যেভাবে তৈরি হয়েছে, এইগুলো মালভূমি হচ্ছে একই ধরনের। এই জন্য এই ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণগুলো হচ্ছে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলস উচ্চভূমি এবং ভারতের কর্ণাটক মালভূমি। তাহলে আমরা এটাও কিন্তু আবার তোমরা কি
এই রচনামূলক কোশ্চেনের ভিতরে তোমরা নৈবৃত্তিক কোশ্চেন পেয়ে গেলা যে যুক্তরাজ্যের স্কটল্যান্ড এবং ওয়েল উচ্চভূমি আবার ভারতের কর্ণাটক মালভূমি এটা হচ্ছে কি ধরনের মালভূমি। তাহলে আমরা জানলাম যে এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এরপর আমরা আসি যে তির্যক মালভূমিটা কিরকম। দেখো এই যে তির্যক মালভূমি, তির্যক মানে কি? তির্যক শব্দটা বোঝায় আমরা কি যে একটু হেলে পড়া। যেমন সূর্য কিন্তু কি গ্রীষ্মকালে লম্বভাবে কিরণ দেয়, এজন্য সূর্যের তাপমাত্রাটা সবচেয়ে বেশি পড়ে। আবার তির্যক মানে কি যে এখন যে শীতকাল, এখন সূর্যটা কিভাবে দক্ষিণ দিকে একটু হেলে কিরণ দিচ্ছে, সেই হেলে যে কিরণ দিচ্ছে সেটাই হচ্ছে তির্যক। অর্থাৎ লম্বভাবে না দিয়ে যখনই দক্ষিণ দিকে একটু হেলে কিরণ দিবে সেটাকে আমরা এই তির্যক শব্দ দ্বারা বোঝাবো যে সেটা হচ্ছে তির্যক। তো আমরা দেখি যে তির্যক মালভূমিটা কিরকম। আমরা একটু চিত্র এঁকে তোমাদের দেখাচ্ছি যে তির্যক মালভূমিটা কিরকম হতে পারে। দেখো অর্থাৎ যখন একটি বিশাল ভূখণ্ড ভূ আলোড়নের ফলে কাত হয়ে যায়, কাত হয়ে গিয়েছে না, এই যে চিত্রটা এখান থেকে এই অংশটা এদিকে কাত হয়ে গিয়েছে। যখন একটা বিশাল ভূখণ্ড ভূ আলোড়নের ফলে কি নির্দিষ্ট জায়গা থেকে একটু কাত হয়ে যায় তখন আমরা কি বলবো? তির্যক মালভূমি বলবো। তো তাহলে আমরা এই তির্যক মালভূমির চিত্রটা লিখি যে তির্যক মালভূমিটা কিরকম। তির্যক মালভূমি। এখন দেখো এই তির্যক মালভূমির উদাহরণগুলো কিরকম হতে পারে। পূর্ব আফ্রিকার সোমালিয়া মালভূমি, ব্রাজিল মালভূমি একটা হচ্ছে ব্রাজিলের মালভূমি, একটা হচ্ছে স্পেনের মালভূমি। ব্রাজিল বলতে ব্রাজিলের মালভূমি, স্পেনের মালভূমি। তাহলে আমরা যে এই যে তির্যক মালভূমিটা জানলাম, আবার এই তির্যক মালভূমির উদাহরণগুলো হচ্ছে পূর্ব আফ্রিকার সোমালিয়া মালভূমি এবং ব্রাজিলের মালভূমি এবং স্পেনের মালভূমি। তাহলে এই তির্যক মালভূমিগুলোর উদাহরণ আমরা জানতে পারলাম। এটাও হচ্ছে নৈবৃত্তিক কোশ্চেন আকারে তোমরা পড়বে যে পূর্ব আফ্রিকার মালভূমিটা কি ধরনের মালভূমি, তখন তোমরা এটা পড়লেই জানবে যে এটা হচ্ছে তির্যক মালভূমি। ব্রাজিলের মালভূমি এবং স্পেনের মালভূমিগুলো হচ্ছে তির্যক মালভূমি। প্রত্যেকটা মালভূমির যখন আমি পড়িয়ে দিয়েছি তোমাদের শ্রেণীবিভাগ আকারে 5টি প্রকার, এই 5টি প্রকারে আমি উদাহরণ সহ তোমাদের চিত্র আকারে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাসায় চিত্র এবং উদাহরণগুলো খুব ভালো করে পড়বে, তবে তোমরা নৈবৃত্তিকের কোশ্চেনগুলো খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবে। তো আমি এই প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ে, এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের মালভূমি সম্পর্কে যতটুকু আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি পরবর্তী ক্লাসে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।